আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে চমৎকার একটা আমরা বিনোদন আড্ডা আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। তো আজকে এপিসোডে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আছে আমার ফ্রেন্ড আফতাব দুরবার। তো দুরবার, ধন্যবাদ আজকে এই এপিসোডে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও। তো আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় ম্যাচটা আমরা সবাই দেখে ফেলছি অলরেডি। তো সেই ম্যাচটা নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। তো এই ম্যাচে বাংলাদেশের অবস্থান একজন ক্রিকেট সমালোচক হিসেবে বা একজন ক্রিকেটের ফ্যান হিসেবে দুর্বার কাছে কিরকম মনে হলো, বা এই জায়গা থেকে আরো ইমপ্রুভমেন্টের কোনো জায়গা আছে কিনা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দুর্বারকে একটা জিনিস প্রশ্ন করব যে আসন্ন টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে 5টা টি-20 ম্যাচ রাখা হলো, সেটা বাংলাদেশের জন্য কতটা ইফেক্টিভ বলে যে তুমি মনে করো? না, কথা শুরুতে বলতে গেলে আজকে বাংলাদেশ জিম্বাবুয়ের 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হলো। আলোচনা প্রথমে বলতে হয় যে আসলে টস ফ্যাক্ট। প্রথম দুইটা ম্যাচে আমরা দেখলাম বাংলাদেশ টসে জিতছে। প্রথম ম্যাচ যাই হোক বাংলাদেশ বোলিং নিছে, ঠিক আছে, তাদের বোলিং পরীক্ষা নিরীক্ষা করছে। দ্বিতীয় ম্যাচ আমার কেন জানি মনে হয়েছিল সেখানে বাংলাদেশ টসে জিতে ব্যাটিংটা নিতে পারতো। তৃতীয় ম্যাচে বাংলাদেশ ব্যাটিং এর সুযোগ পাইছে। সবচেয়ে মজার বিষয় হলো, অদ্ভুত লাগছে আমার আজকে টিম সিলেকশন বিষয়টা বাংলাদেশে। আচ্ছা, যেখানে আমাদের টিমে একটা বামহাতি অলরাউন্ডার আছে, বামহাতি স্পিনার সাকিবুল হাসান, যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, সেক্ষেত্রে এখানে শেখ মাহাদিরে বাদ দিয়ে তানভীর ইসলামকে স্কোয়াডে ঢুকানোর বিষয়টা আমি আসলে বুঝতে পারি নাই। তানভীর ইসলামকে মানে কেনই বা যাচাই করা হচ্ছে, তাকে কি আসলে বিশ্বকাপ স্কোয়াডে টিম 11-এ জায়গা দেওয়া সম্ভব? আমার কাছে মনে হয় না। তো এই জিনিসটা আমার কাছে বোধগম্য লাগে নাই। আর ব্যাপার হচ্ছে যে ব্যাটিং অ্যাপ্রোচ বা ব্যাটিং অর্ডারের বিষয়গুলো আমার কাছে টিম সিলেকশনে যেমন শরীফুলের, ঠিক আছে, শরীফুলের রেস্ট দিছে, শরীফুলের রেস্টে তানজিম ইসলাম সাকিবকে তারা একটা চান্স দিছে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি সাইফুদ্দিনকে নিয়ে তারা এক্সপেরিমেন্ট করে, যেহেতু যদি বাংলাদেশ চিন্তা করে যে 3টা পেসার নিয়ে খেলবে, 2টা পেসারের সাথে পেস অলরাউন্ডার সাইফুদ্দিনকে নিয়ে তারা যদি টিম সাজায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাকিবুল হাসানের পর শেখ মাহাদি ছাড়া বেটার কোনো অপশন আমার মনে হয় না সে বাংলাদেশ টিমে আছে। মানে তানভীর ইসলামকে শুধু শুধু এখানে এলানোর আমি কোনো কারণ দেখি নাই। আমি একটু কথা যোগ করবো। সেটা আজকে যখন আমি দেখলাম যে তানভীর আজকে বোলিং এ যে ওপেনিং করতেছে, সেই ব্যাপারটা আমি দেখে মানে তোমার মতে আমি অবাক হয়েছি যে আসলে তানভীর কে কেন যে এই টি-20 স্কোয়াডে আমার যেহেতু আমি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আমি এটাকে বেছে নিয়েছি। তো সেক্ষেত্রে যাদেরকে নিয়ে আমি টিম সাজাবো, যারা মাঠে খেলবে, তাদেরকে নিয়ে পরিকল্পনাটা আসলে কতটুকু তারা যে মাঠে কার্যকর করতেছে, সেই ব্যাপারটা কিন্তু আসলে আমরা দেখতেছি না। যদিও বাংলাদেশ কিন্তু এই সিরিজটা জিতছে, বাংলাদেশকে অভিনন্দন। বাট অল ওভার আমি মনে করি যে আজকে যে রান চেস, যে রানটা জিম্বাবুয়ে চেস প্রায় কিন্তু চেস করে ফেলছিল, ঠিক আছে। বাট এখন বর্তমান যে প্রেক্ষাপটটা, তুমি যদি আইপিএল গুলো দেখো, আইপিএল খেলাগুলো যদি দেখো, তাহলে দেখতে পারবা যে প্রত্যেকটা ম্যাচে কি পরিমাণ রান হচ্ছে, যে সেই বিবেচনায় না আমি একটু কথা বলি, তোমার সাথে আজকে কথা বলি। যেমন আমাদের চট্টগ্রামের পিচটা কিন্তু মিরপুরের মতো যে একদম বোলিং পিচ বা ওরকম জিনিসটা না। আজকে আমার কাছে মনে হচ্ছে স্পোর্টিং উইকেটই ছিল, আমি যতটুকু শুনছি বা কমেন্ট্রি শুনছি, যতটুকু এই পিচে রান হওয়া সম্ভব ছিল। আর খেলার অ্যাপ্রোচটাই যে প্রথমে যে লাগছে তাদের, আমার যতটুকু মনে হয় তারা 10 ওভারে 63 রান করছে 3 উইকেটে। তো এই অ্যাপ্রোচ নিয়ে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে কোনো কিছু করা সম্ভব? মানে এই যুগের ক্রিকেট আসলে এখন আর মানে ক্রিকেট ওয়ার্ল্ডে চলতেছে না। বাংলাদেশে যে প্লেনে ক্রিকেট খেলতেছে টি-20, এই প্লেনে এখন আর আসলে এই যুগে চলতেছে না। আর আমাদের সবসময় দুর্বলতা, সেই তামিম ইকবাল যাওয়ার পরে সেই ওপেনিং এর দুর্বলতা দেখার পরও আমরা সেই ওই একই ওপেনিং জুটিগুলোকে ট্রাই করতেছি। সেখানে নিচের দিকে আমরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট চালাইতেছি, কিন্তু উপরে আমার মনে হয় সেখানে কোনো অপশন গুলো খুব সীমিত লাগতেছে আমার কাছে। এই জায়গাটাতে আমি আরেকটা বিষয় বলবো যে আজকে লিটন দাস, সে একজন যে ন্যাশনাল প্লেয়ার হওয়ার সাথে তার যে অ্যাটিটিউডটা ছিল মুজরাবানির বলে, পরপর 3টা বলেই যে সেম ভাবে সে যে অ্যাপ্রোচ দেখাইছিল, যে সেভাবেই যে শটটা খেলতে চাইছিল, পরপর 3বার কিন্তু সে লিটন দাসের ব্যাপারটা মানে আমার কথা যে এজ এ ন্যাশনাল প্লেয়ার হিসেবে
তার এই পেশাদারিত্বের জায়গা থেকে এই ধরনের আচরণটা কি মানে একটু বেশি বেশি হয়ে গেল না? হ্যাঁ, লিটন দাসের ক্লাস নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। লিটন দাস পুরোদমে বাংলাদেশে আমার কাছে মনে হয় যে মুশফিকুর রহিমের পরে সবচেয়ে বেস্ট সে ক্লাসিক ব্যাটসম্যান। কিন্তু একটা ব্যাটসম্যানের যখন আসলে ফর্ম থাকে না, একটা ব্যাটসম্যানের যখন আসলে ফর্ম থাকে না বা সময় যখন তার সাথে যায় না, তখন আসলে ব্যাটসম্যানটাকে একটু সময় দেওয়া উচিত, কিছুদিন রেস্ট দেওয়া উচিত। আসলে লিটন দাসের ব্যাপারটা এমন মনে হয় আমার কাছে, আজকে তার আউটের ধরন দেখে মনে হয়েছে মানে এতটুকু গাছাড়া হয়ে গেছে যে আমি তো খেলবোই, যে একটা বারবার ভুল করার পরেও সে বারবার সুযোগ পাইতেছে, বারবার সুযোগ পাইতেছে। যখন সে দেখছে যে তার জায়গায় বিকল্প নাই, যখন সে বুঝে ফেলছে, তখন আসলে তার আচরণে আমার কাছে কেন জানি অপেশাদারিত্ব মনে হয়েছে। এটা এক্স্যাক্টলি আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা যে সে এই ধরনের আচার আচরণ যদি সে ক্রিকেটের মাঠে দেখায়, এরকম একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচে দেখায়, এজ এ দর্শক, সাধারণ দর্শক হিসেবে কিন্তু আসলে আমাদের সবার মনে কিন্তু একটা কোশ্চেন আসবে। না, আমার কাছে মনে হয় তানজিদ তামিমকে কম্পালসারি ধরে একটা অপশনাল, সেক্ষেত্রে এখানে সৌম্য বা লিটন সেই দু একজনের মাঝখানে তখন এখানে আসলে আমাদের টেস্ট করা উচিত। আর আমার কাছে মনে হয় শান্তর ব্যাটিংটা আরো দায়িত্বশীল হইতে হবে, যেহেতু সে ওয়ান ডাউনে ব্যাটিং করবে কিনা আমি জানি না, হয়তো বা সাকিবুল হাসান আসলে সেখানে সাকিবুল হাসান জায়গাটা নিবে। বাট তার ব্যাটিং যে অ্যাপ্রোচ বা তাকে আরো দায়িত্বশীল হতে হবে। আর বাংলাদেশের ব্যাটিং যে স্টাইল, 1 উইকেট বা 2 উইকেট যাওয়ার পরে তারা যে আসলে ধরে খেলার যে ইটা, যে 50 ওভারের মতো ব্যাটিং করার যে একটা স্টাইলটা, এই স্টাইলটা থেকে আমার মনে হয় যে এই যুগের ক্রিকেট বেরিয়ে আসছে। আসলে আমরা এখন যে আইপিএল দেখতেছি, হরহামেশাই 6 ওভারে 60 রান, 10 ওভারে 102, 20 ওভারে 200 রান হরহামেশাই হচ্ছে, এবং সেটা চেজও হচ্ছে। তো আমার কাছে হচ্ছে জিম্বাবুয়ের মতো টিমের সাথে এক মুজারাবানি যদি 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট নেয়, সেখানে আসলে আমার আজকে ব্যাটিং নিয়ে আমি পুরোপুরি হতাশ বলতে হবে। কারণ 20 ওভারে 165 রান করার মতো পিচ এটা ছিল না। আর জিম্বাবুয়ের সাথে আমার কাছে মনে হয় এনে অন্তত পক্ষে 180 থেকে 200 রান করা দরকার ছিল বাংলাদেশের। রাইট। তো এক্স্যাক্টলি আসলে মানে আমরা যদি বিগত লাস্ট খেলাগুলো টি20, আগে যে ব্যাপারটা টি20 যখন হচ্ছে প্রথম দিকে হচ্ছে আমরা টি20 খেলাটা যখন দেখতাম, তখন আমাদের মাথায় কিন্তু একটা ছিল যে 150 বা হচ্ছে 160 এরকম রান হলে একটা হচ্ছে যে একটা সবার ভিতরে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন পাবে প্রত্যেকটা টিমের ভিতরে। বাট আলটিমেটলি এখন টি20 ফরম্যাটের যে রানের অবস্থা, প্রত্যেকটা প্লেয়ারের যে হচ্ছে যে যে ব্যাটিং এর যে একটা হচ্ছে যে তাদের চিন্তা ভাবনা, এই ব্যাপারটা কি মানে বাংলাদেশের প্লেয়ারদের ভিতরে কম, নাকি হচ্ছে যে তাদের আসলে ওই ধরনের কোনো না না, আমার কাছে মনে হইতেছে যে প্ল্যানিং নিয়ে একটু গন্ডগোল আছে। আমি যে ব্যাপারগুলো আজকে খেয়াল করলাম যে জাকের আলীকে আমরা টিমে ইনক্লুড করছি আসলে ফিনিশিং রোলে, যে সিক্স সিটিং ক্যাপাবিলিটি আমি দেখছি, আমরা দেখছি ভালো। রিশাদ হোসেনও শেষের দিকে ভালো সিক্স মারতে পারতেছে। বাট আজকে যখন 3 উইকেট যাওয়ার পর আমরা দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদের আগে জাকের আলীকে পাঠানো হলো ম্যাচটা ধরে খেলার জন্য। আমার কাছে মনে হয় না সেখানে যে জাকের আলী যে মানে ম্যাচে ধরে খেলার মতো প্লে এরকম না, সে ফিনিশিং যে ক্যাপাবিলিটি তার আছে, ওই জিনিসটা তাকে ওই রোলটাই প্লে করতে দরকার ছিল। আমার কাছে মনে হয় রিয়াদকে জাকের আলীর আগে নামাইলে খেলাটা হয়তোবা আমরা জিনিসটা সুন্দর মানে আসলে হইতো। যদিও জাকের আলী আজকে ভালো খেলছে, জাকের আলীর খেলা আমি খারাপ বলবো না, বাট জাকের আলী যে রোল প্লে করবে, আমরা টি20 ওয়ার্ল্ড কাপে যে রোল প্লে করবে তাকে সেই রোলটাই প্র্যাকটিস করতে দেওয়া উচিত আমার কাছে। আমার মনে হয় যে আসলে আমরা ওয়ানডে বিশ্বকাপে যে ব্যাপারটা দেখছিলাম যে আমরা কিন্তু মানে টিমকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কিন্তু পরীক্ষার মধ্যে চালাইছিলাম একদম বিশ্ব আগ পর্যন্ত, এবং দেখা গেছে সেই ব্যাপারটা কিন্তু আমরা বিশ্বকাপে দেখছি। তো ওই ওয়ানডে বিশ্বকাপের যে অবস্থাটা হয়েছিল, সেই একই অবস্থায় কি পুনরাবৃত্তি হতে যাচ্ছে কিনা, এটা আমি নিজে হচ্ছে যে আসলে এজ এ দর্শক, বা তুমি নিজে হচ্ছে যেহেতু হচ্ছে ক্রিকেট সম্পর্কে খুব বেশি তোমার একটা ধারণা থাকে, বা সবসময় হচ্ছে তুমি ক্রিকেটটা সম্পর্কে একটু মানে অ্যানালাইসিস করে থাকো, তো এই ব্যাপারটা কি পুনরাবৃত্তি হওয়া মানে হচ্ছে বা আমি হওয়ার কোনো চান্স আছে কিনা? আমি সত্যি কথা বলতে বাংলাদেশের মানে পুরোপুরি সমর্থক হওয়া সত্ত্বেও এই সিরিজটাতে আমি বিশ্বকাপ নিয়ে যে পরিমাণ আশাবাদী ছিলাম, আর এই সিরিজটাতে বাংলাদেশের খেলা দেখে আসলে পুরোপুরি হতাশ। মানে বারবারই আমরা দেখতেছি শেষের দিকে রান লিক করতেছে বাংলাদেশের বোলাররা, ডেথ ওভারে বোলিং এ আমি খুবই দুর্বলতা দেখতে পারতেছি, বারবারই রান করতেছে। শেষের দিকে লোয়ার অর্ডাররা জিম্বাবুয়ের প্রায় লাস্ট 2 ম্যাচে লোয়ার অর্ডার রান করছে, আজকেও প্রায় 156 পর্যন্ত রান করে ফেলছে, যেখানে 120 রানের মধ্যে আমাদের অল আউট হয়ে যাওয়ার কথা ছিল। আর যেহেতু আমাদের মুস্তাফিজ আসতেছে, আমাদের মুস্তাফিজ শরীফুল, এটা হচ্ছে মানে কম্পালসারি অপশন, এটা কোনো নাই। এখানে তাসকিন আছে আমাদের, সেক্ষেত্রে সাইফুদ্দিনরেও নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছি। সাইফুদ্দিন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ঠিক আছে, একটা দাবিদার হতে পারে আসলে, যেখানে ব্যাটিং পিচ বা বোলিং পেস পিচ থাকলে আমরা সেখানে তাকে অপশন হিসেবে বিবেচনা করতে পারি। বাট টিম কম্বিনেশন এখানে আবার সাকিবরেও ট্রাই করতেছে, তানজিম সাকিবরেও ট্রাই করানো হচ্ছে, তানবিরুল ইসলাম তুষারকে ট্রাই করানো হইতেছে, আবার জাকের আলীকে উপরনে খেলানো হইতেছে, লিটনকে বারবার সুযোগ দেওয়া হইতেছে। আমি আসলে বুঝতে পারতেছি না কোচ আসলে কি চাচ্ছে বা বাংলাদেশ আসলে কি প্ল্যান করে আগাইতে চাইতেছে। আমি জিনিসগুলো নিয়ে খুব হতাশ। যাক, আসলে আমরা চাই না আসলে আমাদের মতো দর্শক যারা আছে, যারা হচ্ছে যে আসলে ক্রিকেটটাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি হচ্ছে আসলে নিজেদের মধ্যে ধারণ করি, আমরা চাই
বাংলাদেশের ক্রিকেটটা অনেক দূর আগায় যাক, যেহেতু হচ্ছে সামনে টি-20 বিশ্বকাপ। আমরা চাই না ওয়ানডে বিশ্বকাপের মতো হচ্ছে দলের ভিতরে একটা হচ্ছে ছন্নছাড়া পরিবেশ হোক। আমরা চাই এই টি-20 বিশ্বকাপকে সামনে রেখে কোচ প্ল্যানিং বলেন, টিমের কম্বিনেশন বলেন, সবকিছুর জন্য অল ওভার সবকিছু একদম ফিক্সড রেখে যে যার রুল প্লে করার কথা সে যেন তার রুলটা প্লে করতে পারে, সেই আশাবাদ আমরা রাখি। আর যেহেতু হচ্ছে 5টা টি-20 ম্যাচ আছে, অলরেডি আমরা সিরিজ জিতে নিয়েছি, বাকি 2টা টি-20 ম্যাচ দেখি তারা হচ্ছে যে টিম কম্বিনেশন, সেই সাথে হচ্ছে কোচ প্ল্যানিং গুলো কিরকম হয়। আমরা যদি আমরা চাবো আমরা যেন আশাহত না হই, আমরা ভালো একটা হচ্ছে টিম কম্বিনেশন নিয়ে আমরা একটা সুন্দর একটা টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা হয়তো দেখতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ দুর্বারকে আজকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের এই এপিসোড গুলো টি-20 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করার চেষ্টা করবো। আশা করি আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং হচ্ছে শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম।